বন্ধুরা নমস্কার। যতন খুলুম খা। নির্বাচন কমিশন থেকে নোটিশ পেয়েছেন তিপ্রামথার সুপ্রিমো। কেন? তিনি গতকালকে সরব প্রচার শেষ হওয়ার পরে, পরশুদিন শেষ হয়ে গিয়েছিল, তারপরেও তিনি রাজনৈতিক প্রচারের জন্য, নির্বাচনী প্রচারের কাজে তিনি ফেসবুক লাইভ করেছেন। ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছেন কোনো একটি নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার কথা, যেটা করতে পারেন না, কারণ সরব প্রচার শেষ হয়ে গেছে 16 তারিখ। আপনারা সবাই জানি আমরা যে ভোটের 48 ঘন্টা আগে সরব প্রচার শেষ হয়ে যায়, এরপরে কেউ আর মুখে শব্দ করে ভোট চাইতে পারে না। যেহেতু বিজেপি ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে, বিজেপির প্রত্যেক কর্মী যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন তারা জানেন খুব ভালো করে, এবং তারা নিজেরাও এটা করেননি, কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা কিন্তু কোথাও এই কাজটা করেননি, কিন্তু তারা এই ক্ষেত্রে কিন্তু আইন ভাঙেননি, অতি দরদ কেউ দেখাতে যাননি। কিন্তু যারা বিজেপিকে কষ্ট করে 2018 সালে ক্ষমতায় এনেছিলেন, বিজেপির জন্য যারা পরিশ্রম করেছিলেন, তারা কিন্তু কেউ কিন্তু আইন ভেঙে অতি আহ্লাদ দেখাতে যাননি। কিন্তু কে গেছেন? যিনি গত বিধানসভা নির্বাচনেও, বিধানসভা নির্বাচনের আগের বিধানসভা নির্বাচনে কট্টর বিজেপি বিরোধী ছিলেন। 2018 বিজেপি মানে বিধানসভা নির্বাচনের সময় কট্টর বিজেপি বিরোধী ছিলেন। 2023-এর বিধানসভা নির্বাচনের সময় যিনি কট্টর বিজেপি বিরোধী ছিলেন, তিনি বিজেপি 2023-এ আবার ক্ষমতায় ফিরে আসার পরে ধীরে 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 বিজেপির প্রতি দুর্বল, বিজেপির প্রতি আহ্লাদে আটখানা হতে 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 শেষ পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন সরকারে ঢুকেছেন। এখন বিজেপির সবচেয়ে বড় প্রচারকের দায়িত্ব নিচ্ছেন তিনি। জ্যোতি প্রসাদকে তিনি সিএ এর বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, জ্যোতি প্রসাদকে তিনি এনআরসির স্বপ্ন দেখিয়েছিলেন, জ্যোতি প্রসাদকে তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখিয়েছিলেন, জ্যোতি প্রসাদকে তিনি কনস্টিটিউশনাল রাইট পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। সেই ত্রিপ্রাসাদের সমস্ত দাবি দেওয়ার কথা ভুলে গিয়ে তারপরে তিনি হঠাৎ করে বিজেপি বন্দনায় এমনভাবে মেতে উঠলেন যে, এক তো হলো যেদিন অমিত শাহর র্যালি ছিল কুমারঘাটে, সেদিন দেখা গেছে অমিত শাহকে একদম ঐতিহাসিক চুক্তির জন্য ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা পর্যন্ত জানিয়ে দেন। অমিত শাহ কিন্তু সেই রকম ভাবে রেসপন্স দেননি। এরপরে দেখা গেছে নরেন্দ্র মোদীজির সভাতেও গুরুত্ব তাকে দেওয়া হয়নি, কিন্তু তিনি হঠাৎ করে যে কাজটা একটা সাধারণ বিজেপি কর্মী করেনি, বিজেপি সাধারণ কোনো কর্মী করলে পরে এটা বোঝা যেত যে সাধারণ কর্মীরা অত আইন টাইন জানে না, অত কিছু বোঝে না, তারা না বুঝে অনেক কিছু করে ফেলেছে, হতে পারে মানে এই ধরনের আইন ভঙ্গ করেছে, যে ষড়প্রচার করেছে। কিন্তু একজন ব্যক্তি যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, যিনি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, যিনি বর্তমানে শাসক জোটের অন্যতম শরিক দলের নেতা, তিনি জানেন না, এবং তিনি রাজপরিবার সদস্য, নিজেকে বারবার নিজেকে বুবকরা বলেন। তো এত যার ব্যাকগ্রাউন্ড রয়েছে, তিনি আইন জানেন না, রিপ্রেজেন্টেশন অব পিপল অ্যাক্ট কি তিনি জানেন না? তিনি রাজনৈতিক দল তৈরি করে নির্বাচনে গেছেন, বিধানসভা নির্বাচনে লড়াই করেছে তার দল, তার কাছে 13 জন এমএলএ রয়েছে, তিনি এসব জানেন না? এটা হয় নাকি? জেনে বুঝে তিনি ফেসবুকে লাইভ করেছেন এবং বারবার কোনো একটি জোটের বিরুদ্ধে মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়েছেন, আবার কোনো একটি দলকে ঘুরিয়ে ফিরিয়ে ভোট দেওয়ার জন্য মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এগুলি যে বেআইনি, এগুলি যে আইন এগুলিকে পারমিট করে না, তিনি কি জানেন না? যদি না জানেন তাহলে তো এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই, যে এত বড় রাজনৈতিক নেতা এই সাধারণ বিষয়গুলো জানেন না, আবার তিনি রাজনীতি করেন, আবার তিনি একটা দলকে নেতৃত্ব দেন, এতগুলো এমএলএরও তিনি বড় নেতা, তিনি তাহলে কিসের নেতা হয়? আর জানলে জেনে বুঝে কেউ আইন তো ভাঙতে পারে না। তো তারপরে তিনি করেছেন, এবং ইলেকশন কমিশন তাকে নোটিশ দিয়েছে বলে মিডিয়াতে খবর বেরিয়ে গেছে। ইলেকশন কমিশন প্রাথমিকভাবে ধরে মেনে নিয়েছে যে তিনি আইন ভঙ্গ করেছেন, কিন্তু আইন ভঙ্গ করেছেন তার শাস্তিযোগ্য অপরাধ, তার জন্য কি শাস্তি দেবে কি দেবে না, নাকি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে, সে ব্যাপারগুলো আলাদা। আমরা তার জেল ফাঁসি হোক সেটা আমরা চাই না, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথা ওর লক্ষ্য করার মতো বিষয় হলো, যে কাজটা একটা সাধারণ বিজেপির কর্মী করেনি,
আজকে তো তিপ্রামথার কোনো ক্যান্ডিডেট দাঁড়ায়নি, আজকে দাঁড়িয়েছে বিজেপির ক্যান্ডিডেট। 26শে এপ্রিল তিপ্রামথার ঘরের ব্যক্তি বিজেপির ক্যান্ডিডেট হয়ে লড়াই করবেন, মানে ভোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সেদিন মানুষ তাকে ভোট দেবে অথবা দেবে না। তো সেটা তো 26 তারিখ, সেটা তো 19 তারিখ না। তাহলে 19 তারিখ হঠাৎ আহ্লাদে গদগদ হলেন কেন তিনি? তার এত দুর্বলতা কেন বিজেপির প্রতি? বিজেপিকে তো তিনি পছন্দই করতেন না বলে সবসময়ই তার মানে হাবে ভাবে মতে গতিতে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। হঠাৎ করে বিজেপির প্রতি এত আহ্লাদ কেন? বিজেপির কর্মীরা তো তিনি যখন বক্তব্য রেখেছেন এবারে র্যালিগুলোতে, দেখা গেছে সামনে যে বিজেপির কর্মীরা তারা কিন্তু রেসপন্স দেয়নি, তারা কিন্তু উচ্ছ্বসিত হয়নি কিন্তু কারণ তারা তো মার খেয়েছে গত কয়েক বছর ধরে, তিপ্রামথার কর্মীদের কাছে মার খেয়েছে পাহাড়ে জঙ্গলে, তারা তো অপমানিত হয়েছে পদে পদে। বিজেপির মন্ত্রীরা গিয়ে তিপ্রামথার কর্মীদের দৌড়ানি খেয়ে পালিয়ে এসেছেন আগরতলাতে। বিজেপির এমপি বক্তব্য রাখতে গেছেন, র্যালি করতে গেছেন, তার মানে স্টেজ ভেঙে চুরমার করে দিয়েছে, তাকে একরকম মানে মারতে প্রায় বলা যায় তাকে ভাগিয়ে দিয়েছে। এরকম প্রচুর ঘটনা হয়েছে। সেই ঘটনাগুলোর কথা তো বিজেপির কর্মীরা তো মানে হঠাৎ করে ভুলে যেতে পারেন না। ঠিক আছে, ওপরে একটা যে কোনো কারণে হয়তো একটা সমঝোতা হয়েছে, কিন্তু সাধারণ কর্মীরা তো সেটা হঠাৎ করে ভুলে যেতে পারে না। ভুলে যেতে পারেনি বলেই কিন্তু দেখবেন আপনারা কুমারঘাটের র্যালিতেও দেখবেন তিপ্রামথার সুপ্রিমো যখন ভাষণ দিয়েছেন তখন সামনে বসে থাকা বিজেপির কর্মীরা কিন্তু তিনি যেভাবে চিৎকার করে একদম মানে বিশাল পরিশ্রম করে তিনি বোঝানোর চেষ্টা করছেন, তারা কিন্তু সেদিক থেকে সেই অনুযায়ী কিছুই রেসপন্স দেননি। তো এই যখন অবস্থা, তখন হঠাৎ করে এরকম একেবারে জেনে বুঝে আইন ভেঙে একদম ফেসবুকে লাইভ করে সরব প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও হঠাৎ করে বিজেপির জন্য এই যে অতি দরদ, অনেক সময় বলে না মার চেয়ে যদি মাসির বেশি দরদ হয় তাহলে এটাকে কেউ ভালোভাবে নেয় না। এক্ষেত্রে অনেকটা কিন্তু তিপ্রামথার সুপ্রিমোর ভূমিকা দেখে বিজেপির কর্মীরা কিন্তু তাই বলছেন যে মার চেয়ে মাসির দরদ বেশি, হঠাৎ করে উতলে উঠেছে। আর মাসি যখন বেশি দরদে দেখায়, মার চেয়েও বড় যখন হতে চেষ্টা করে, নিজেকে মানে মার চেয়েও বেশি প্রিয় বোঝানোর চেষ্টা করে, তখন কিন্তু মানুষ আতঙ্ক বোধ করে। তো বিজেপির কর্মীদের কাছেও বোধ হয় এটা এই কারণে অস্বাভাবিক ঠেকছে, এবং ঠেকছে বলেই তারা কিন্তু রেসপন্স দিচ্ছে না। এখন নির্বাচন কমিশন কতটুকু কী সিদ্ধান্ত নেয়, কি করবে না করবে, সেটা আর একটা দিক, সেটা নিয়ে না হয় অন্য সময় কথাবার্তা বলা যাবে। কিন্তু প্রাথমিকভাবে এটা তিপ্রাসা মানুষদের জন্য, মানে যারা অত্যন্ত কট্টর সমর্থক যারা, তাদের জন্য বোধহয় এটা খুব একটা মানে কমফোর্টেবল বিষয় না। তারাও এগুলি দেখে বোধহয় খুব একটা খুশি হচ্ছেন না, কারণ তাদের চেহারা দেখলেও কিন্তু যে ভিডিওর মধ্যে তাদের চেহারা আসে, তাতে কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা বিরক্তির ছাপ কিন্তু স্পষ্ট বোঝা যায়। তারাও যে আনকমফোর্টেবল ফিল করছেন এটা কিন্তু ছবিতে কিন্তু বোঝা যায়। এটা সবাই বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারে। তিপ্রামথার সুপ্রিমো কবে বুঝবেন সেটা তিনিই বলতে পারেন একমাত্র। কিন্তু জিনিসটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেননি। অন্তপক্ষে এত বড় একটি পরিবারের এবং এত বড় বড় পদে থাকা ব্যক্তি এরকম করবেন, সাধারণ কর্মীর মতন আচরণ করবেন, বা যে আচরণ সাধারণ কর্মীরাও করে না বা করেনি, এবার তো অন্ততপক্ষে করেনি, তা করবেন, এটা প্রত্যাশিত নয়। বুঝলে ভালো, না বুঝলে তার ব্যাপার। ভালো থাকবেন সবাই। কথাগুলি আপনাদের কাছে সবার কাছে একরকম নাও মনে হতে পারে, যার কাছে যেমন মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।